আসসালামু আলাইকুম। ফুলা বয়ানের বিশ্বকাপ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে খুব বিশেষ একজন অতিথি কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একমাত্র বিদেশে বাংলাদেশের নামে ক্লাব ডেপোর্টিভোর বাংলাদেশ আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট জনাব ইয়াসিন আল আহাদ। ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ ভাই, এবং ধন্যবাদ খোলা ভাইয়ানকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ভাইয়া, এই যে আপনারা ক্লাবটা ফর্ম করেছেন যেটা আর্জেন্টিনাতে বেসড, এই পুরো কাহিনীটা আমাদের একটু বলবেন, খুব ইন্টারেস্টিং বিষয়টা আসলে। হ্যাঁ, খুবই ডিফারেন্ট স্টোরি। জি। সো 2022 বিশ্বকাপের টাইমে হচ্ছে আমার ক্লাবটা প্রতিষ্ঠা করা হয়। 2022 বিশ্বকাপ হচ্ছে 18 ডিসেম্বর হচ্ছে ক্লাবটার প্রথম 18 ডিসেম্বর ফাইনাল ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম ফ্রান্সে। তার 2 দিন আগে হচ্ছে আমার ক্লাবের প্রেসিডেন্ট ডিলান ফরচুনেটি। তো সে খুব হচ্ছে বাংলাদেশ প্রেমী একজন মানুষ, যেহেতু বাংলাদেশের মানুষজন আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা দেখায়, একটা উন্মাদনা দেখায়। তো সেটার প্রতি সম্মানার্থে সে চিন্তা করে যে একটা ক্লাব প্রতিষ্ঠা করি, যেটার মাধ্যমে আমরা যেটাকে ফোকাস দিতাম যে ফুটবল ডিপ্লোমেসি, নট অনলি যে কূটনৈতিক একটা সম্পর্ক থাকবে তা না, ফুটবলের মাধ্যমে দুইটা দেশের মধ্যে যে একটা পারস্পরিক বন্ধন বা পারস্পরিক সম্পর্ক তৈরি করা যায়, সেই লক্ষ্যে 16 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে আর্জেন্টিনার কিছু মানুষ এবং হচ্ছে বাংলাদেশের কমিটির মানুষজন নিয়ে ক্লাবটা প্রতিষ্ঠা করে। তো আমি হচ্ছে ক্লাবটাতে ইনভলভ হই। আমি হচ্ছে বেসিক্যালি স্টোরিটা এমন যে আমি খুব লাইফ নিয়ে ডিপ্রেস ছিলাম। সো সামহাও হচ্ছে আমি তখন চিন্তা করি যে যদি স্পোর্টস ফ্রিক পারসন স্পোর্টস নিয়ে কীভাবে কাজ করতে পারে এবং বাংলাদেশকে হচ্ছে বিশ্ব পরিভ্রমায় কীভাবে হচ্ছে নিয়ে যেতে পারি। তো সেই চিন্তার লক্ষ্যে আমি হচ্ছে প্রথমত একটু রিসার্চ করি, যেহেতু পছন্দের দেশ আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি তখন দেখি যে বাংলাদেশের নামে একটা ক্লাব আছে যেটা আর্জেন্টিনা অবস্থিত। আমি কিছুটা অবাক হই। তো পরবর্তীতে আমি চিন্তা করি যে যেহেতু হচ্ছে ফুটবলের স্টেক হোল্ডার ফ্যান, সো আপনি ফ্যানকে কীভাবে কাজে লাগায় একটা ক্লাবের মাধ্যমে দুইটা দেশের মধ্যে সম্পর্কটাকে আরও বৃদ্ধি করা যায়। তো সেই লক্ষ্যে আমি কিছু পরিকল্পনা গ্রহণ করি এবং পরবর্তীতে হচ্ছে আমি ক্লাবের ফেসবুক পেজে মেসেজ দিই। তখনকার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের সাথে অনেক কথা হয় এই বিষয়গুলো নিয়ে। তো পরবর্তী আমি চিন্তা করলাম যে আমি যদি প্রেসিডেন্ট বরাবর কথাগুলো পৌঁছাতে পারি সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। সো দেন আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়, প্রেসিডেন্টের সাথে কথা বলে দেন এরপর তারা অনেকবারই হচ্ছে ক্লাব পর্যায়ে হচ্ছে মিটিং করেছিল। মিটিং করার পরে একদিন রাতে আমাকে জানানো হয় যে আগামীকাল সকালে তোমার জন্য কোনো কিছু একটা অপেক্ষা করছে। তো আমি পরের দিন সকালে হচ্ছে ফেসবুকে জাস্ট স্ক্রল করছিলাম, দেখলাম তখন সবাই মেনশন করছে। পরে দেখে খুব অবাক হয়ে এরপর থেকে হচ্ছে আমার এভাবে শুরু এবং আমাদের এভাবে আমার যাত্রা। তবে হচ্ছে ক্লাবের যাত্রা এখন পর্যন্ত আল্লাহর রহমতে হচ্ছে আমরা 3টা চ্যাম্পিয়নশিপ খেলি, ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। আমরা হচ্ছে যেহেতু ফিফটার একটা ক্লাব, অ্যামেচার লিগে খেলি। সো আমরা আল্লাহর রহমতে হচ্ছে 3টা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করি, 3টাতেই ফাইনালিস্ট হয়ে, 2টাতে চ্যাম্পিয়ন হয় এবং একটাতে রানার্স আপ হই। খুবই নাইস। আর যে বিষয়টা তাহলে এইটা থেকে তো আমরা বলতে পারি যে বাংলাদেশের ইউথ যেভাবে কানেক্ট করতেছে, যে বিভিন্ন আমরা এখন দেখেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ তো অবশ্যই আছে, বিভিন্ন জিনিস ইউরো সব কিছু, কোপা আমেরিকা সবগুলো ফলো করে। তো এখান থেকে তো বাংলাদেশের ইউথদেরও মানে কানেক্ট করা, পরবর্তীতে তাদের প্লেয়ার হওয়ার যে আকাঙ্ক্ষা, এই দিকটা মনে হয় কীভাবে দেখতেছেন? হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে খুব পজিটিভলি দেখি। আমরা হচ্ছে আমাদের ক্লাবের ইচ্ছা, ভিশন এটাই যে আমরা হচ্ছে বাংলাদেশে একদম রুট লেভেল, গ্রাস রুটে গিয়ে আমরা কাজ করবো। সো আমরা হচ্ছে যে যেমন দেখেন আপনি বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রান্তে অনেক ছেলে আছে যারা খুব মেধাবী, হ্যাঁ ট্যালেন্টেড, বাট সুযোগটা পায় না। তো আমরা চাই যে এই সুযোগটাকে যাতে আমরা কাজে লাগাইতে পারি। আমরা সেই লক্ষ্যে হচ্ছে আমরা যেমন বেশ কিছু একাডেমি যারা হচ্ছে একদম গ্রাম লেভেলে, তো তারা হচ্ছে মাঝে মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ করে, আমরা কি করি আমাদের ক্লাবের হচ্ছে কোচিং স্টাফ থেকে শুরু করে ফিজিও ট্রেনার ওনাদেরকে হচ্ছে ফ্রিলি কনসাল্ট করে। সো যেটা আমরা চাই যে বাংলাদেশের ফুটবলের এই কানেকশনটা যাতে আরও বেশি বিল্ড আপ হয়, এখান থেকেও কিছু প্লেয়ার বহির্বিশ্বে খেলুক, আমরা সেটা হচ্ছে এবং ইনশাল্লাহ এটা আমারও ইচ্ছা যে আমার ক্লাবে কোনো একদিন কোনো একটা বাংলাদেশি প্লেয়ার খুব বেশি ডমিনেট করবে, আমরা আশা রাখছি আর কি ইনশাল্লাহ। তো ভাইয়া, ওয়ার্ল্ড কাপের দিকে একটু ফোকাস করি। অনেকগুলো ম্যাচ দেখছি, অবভিয়াসলি ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই খেলতেছে। খুব কম্পিটিটিভ কি মনে হচ্ছে? যাদেরকে মনে করতেছেন যে এই টিমগুলো ডেলিভার করার, তারা কি অতটুকু যেতে পারতেছে? কিভাবে দেখতেছেন রাউন্ড অফ 32টা? রাউন্ড অফ 30 আমি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলোর দিকে যাই, আমার কাছে মনে হয় যে মানে যেমন গতকালকে একটা ম্যাচ দেখলাম জার্মানি ইকুয়েডরের ম্যাচ। সো ওটাও দেখেন মানে ফুটবলটাকে আপনার চিন্তা করতে হবে আনপ্রেডিক্টেবল, কিন্তু এখানে আপনি কোনো কিছু এক্সপেক্ট করে যে ওটা রেজাল্টটা পাবেন তাও না। সো ওই ক্ষেত্রে মনে হয় শুধু নামের দিকে, বড় নামের দিকে হচ্ছে দলগুলো ছুটছে না, বা
ভালো খেলছে বা ওরকম কিছু না, তবে এখানে হচ্ছে যে ফাইট দেওয়ার মতো কম্পিটিটিভ একটা ফুটবল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। সো এটা খুব ভালো ধারাবাহিকতা। রাউন্ড অফ 32-তে এটা আরো বেশি চমক দিবে, যে কোনো দল এখানে একটা অপ্রত্যাশিতভাবে কোনো একটা ফলাফল করতে পারে, এটা আমরা আশা করি। রাইট। আর যদি আমি একটু ইন্ডিভিজুয়াল টিমের দিকে তাকাই, আমাদের যে নামগুলো ইউজুয়ালি আসে, আর্জেন্টিনা তো অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসতেছে, ব্রাজিলেরও একটা ফ্যান বেস আছে এখানে, পর্তুগালেরও কিছু আছে, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, আরও যদি কয়েকটা দলকে হাতে রাখি 8-10টার মতো, এদের মধ্যে মানে তাদের ন্যাচারাল খেলাটা কি তারা খেলছে এই পর্যন্ত, বা কি মনে করতেছেন? এখানে যখন ওয়ার্ল্ড কাপে, এবারে ওয়ার্ল্ড কাপটা টোটালি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড কাপ, যেটা 48টা দেশ খেলতেছে, 12টা গ্রুপ। জীবনে আমরা হচ্ছে ফুটবলের ইতিহাসে আমরা হচ্ছে প্রথমবারের মতো রাউন্ড অফ 32 দেখতেছি। সো এখানে আসলে সবাই কম্পিটিটিভ, আর এখানে ওয়ার্ল্ড কাপ যারা খেলতেছে সবাই চিন্তা করে যে আমরা ওয়ার্ল্ড কাপে, মানে ওয়ার্ল্ড কাপটার যে ফ্লেভার ওইটা যাতে নিতে পারি। সো কম্পিটিটিভ ফুটবলে সবাই ভালো করতেছে। এবং হ্যাঁ, বড় নামগুলোর পাশাপাশি আমার কাছে মনে হয় যে যে ছোট ছোট দেশগুলো আছে, আপনি যদি মরক্কোর দিকে দেখেন, মরক্কো কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। সেদিকে যদি আমরা জাপান চিন্তা করি, জাপান খুব ভালো ফুটবল খেলছে। কালকে ইকুয়েডরও একটা চমক দেখা দিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওভারঅল সব দেশই আসলে ওই চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য খুব ভালোই লড়াই করছে। রাইট। আর গোল্ডেন বুট তো মোটামুটি সবার টপ স্কোরারদের আমরা দেখি, অলরেডি মেসি আছে সেখানে, এমবাপে আছে। হালান্ডের কে কি মনে করেন, সে কি ওই অতটুকু লেভেলে যেতে পারবে আর যদি অ্যাজ আ টিম নরওয়ে পারফর্ম করে আর কি? সেটা আমার কাছে মনে হয় সেও হচ্ছে এই খুব গোল্ডেন বুট পাওয়ার হচ্ছে একটা মোটামুটি কন্টেন্ডার। আর তার স্পিডের বিষয়টা কেমন দেখেন, মানে এটা কি মানে লিটল স্কোরার এই জন্য? হালান্ডের একটা বিষয় হচ্ছে কি, হালান্ড ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং সে এই ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপেই যতগুলো ম্যাচ এখন পর্যন্ত খেলছে খুব ভালো খেলছে, ডমিনেন্ট ফুটবলটাই খেলছে সে। আমার কাছে মনে হয় যে হালান্ড যদি মোটামুটি হচ্ছে যদি ওরা সেমিফাইনাল অব্দি যেতে পারে, আমার কাছে মনে হয় যে সেও ওই রেসে থাকতে পারবে। এবং আমি আরেকটা জিনিস আমার কাছে পার্সোনালি মনে হয়, যেমন লিওনেল মেসি 38 বছর বয়স, সে এখন দুর্দান্ত খেলছে, এবং ফুটবল বিশ্বকাপে হচ্ছে সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত সে। এবং হচ্ছে আমরা আর্জেন্টিনা বিগত 2টা ম্যাচের দিকে যদি দেখি, 5টাই গোল, 5টাই মেসি। সো সে একটা অনবদ্য, মানে তাকে হচ্ছে আমরা হিউম্যান চিন্তা করতে হয় না, সে একটা ডিফারেন্ট লেভেলে নিজেকে নিয়ে গেছে। তো তার পাশাপাশি ওই ফাইটটাতে হচ্ছে সবাই কিন্তু ফাইটটা দিচ্ছে। যেমন এমবাপের কথা চিন্তা করি, এমবাপে খুব ভালো ফাইট দিচ্ছে। আমি যদি ফ্রান্সের কোচের কথা বলি, দিদিয়ের দেশ, ও যে ফরমেশন নিয়ে খেলে, তো সেখানে খুব ভালো একটা চান্স ক্রিয়েট করতে পারে এমবাপে। সো সেখানে আমি যদি আরেকটু অ্যাড করতে চাই, লামিন ইয়ামালকে আমার কাছে মনে হয় রাউন্ড অফ 32 থেকে সে একটা চমক দেখাতে পারে, আমার কাছে পার্সোনালি মনে হয়। এবং ওভারঅল সব কিছুই মনে হয় যে না, ওরা হয়তো কিছু নাম যদি আমি চিন্তা করি, সেখানে আমি ফার্স্টে রাখবো লিওনেল মেসিকে, সেকেন্ডে রাখবো এমবাপেকে, থার্ডে রাখবো হালান্ডকে, এবং ফোর্থে হয়তো লামিন ইয়ামালকে রাখবো। থ্যাংক ইউ। তো ভাইয়া, আমরা আশা করতেছি এই ক্লাব ডেপোর্টিভো আর্জেন্টিনা বাংলাদেশ যে একটা ফর্ম আছে, এটা আরও সামনের দিকে এগিয়ে যাবে, আর বাংলাদেশের ইউথের সাথে কানেকশনটা আমরা আরও বাড়াতে পারবো, আর এই প্রত্যাশা করছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ, আর দর্শকদেরও অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।